তাহলে আমি শুরু করতে পারি। আজ গতকাল যেটা শুরু করেছিলাম, হারমিশন অপারেটর নিয়ে আমরা কথা বলছিলাম। হারমিশন অপারেটর পরবর্তীতে আমরা দেখব যে অতি গুরুত্বপূর্ণ অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে হারমিশন অপারেটরের খেলা বলা চলে। হারমিশন অপারেটর এবং ইউনিটারি অপারেটর, এই দুটো অপারেটর এত বহুল ব্যবহৃত হয় যে এই সমস্ত দুটো অপারেটরের বিভিন্ন প্রপার্টিজ আমাদের খুব ভালো করে জানা না থাকলে পরবর্তীতে আমরা কোয়ান্টাম মেকানিক্স করতে পারবো না। সেই জন্য আজ ব্যাকগ্রাউন্ড এগুলো করে নিচ্ছি। একটা হারমিশন অপারেটর যদি থাকে তাহলে দুটো জিনিস, দুটো থিওরাম আমরা প্রমাণ করেছিলাম অ্যাবাউট দ্যাট হারমিশন অপারেটর, যে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর আর রিয়েল, এক নম্বর। আর দুই নম্বর, the eigenvectors of a Hermitian operator belonging to different eigenvalues are orthogonal. দুটোই এখন মনে হচ্ছে যে খুব জেনারেল, এটার সঙ্গে এক্সপেরিমেন্টে কি সম্পর্ক, কিন্তু এগুলো খুবই দারুণ ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের ভুললে চলবে না। একটা হারমিশন অপারেটর যদি থাকে, আমি নিশ্চিত থাকবো যে ওই অপারেটরটার আইগেন ভ্যালুগুলো রিয়েল। দ্বিতীয়ত, eigenvalues belonging to different eigenvectors corresponding to different eigenvalues are orthogonal to each other. আর যেহেতু হারমিশন অপারেটর লিনিয়ার অপারেটর, যে কোনো একটা আইগেনভেক্টরকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে ওটা আইগেনভেক্টরই থেকে যায় একই আইগেনভ্যালু নিয়ে। তাহলে ওই কনস্ট্যান্ট এমন ভাবে চুজ করতে পারবো যে ওই আইগেনভেক্টরের নর্ম যাতে 1 হয়। সুতরাং এটা হবে, তার কারণ এটা হচ্ছে লিনিয়ার অপারেটর। ফলে আমি যে কোনো আইগেন ভেক্টরকে নর্মালাইজ করে নিতে পারি, ওটা নর্ম 1 করে নিতে পারি। ওকে, এই প্রমাণটা তোমাদের জানতে হবে। প্রমাণটা একটু কনফিউজিং হতে পারে, আলফা 1 আলফা 2 পরবর্তীতে বললাম। আবার যদি আলফা 1 আলফা 2 সমান হয়, এই ক্ষেত্রে আলফা 1 আলফা 2 ভিন্ন দেখাচ্ছে, কিন্তু যদি সমান হয় তাহলে সেখান থেকে প্রমাণ হবে যে এই আলফাগুলো রিয়েল। তারপরে সমান না হলে তখন দেখা যাবে কেট আলফা 1 আলফা 2 তার অর্থোগোনাল। এটা একটু, এই প্রমাণটা একটু দেখে নিও বই থেকে আর আমার নোট থেকে পড়ে নিও। এটা আছে, শঙ্করে তো প্রমাণ আছেই, যে কোনো বইতে এই প্রমাণটা থাকবে। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে এখানে আছে পৃষ্ঠা 4-এ, determination of eigenvalues and eigenvectors of a Hermitian operator. প্র্যাকটিক্যাল এটা। এখন আমি একটা হারমিশন অপারেটর দিলাম, ওই অপারেটরের আইগেনভ্যালুজ এন্ড আইগেনভেক্টরস কি হবে, ওকে, ওটা বের করো। এখন ধরা যাক লেট এ বি এ হারমিশন অপারেটর। একটা নোট হিসেবে বলি, আমি সাধারণত অপারেটর যখন রিপ্রেজেন্ট করি, সেই অপারেটর চিহ্নের উপরে একটা হ্যাট দেই। এই সমস্ত নোটে এই হ্যাটটা দেওয়া হয়নি, তারপরে আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা অপারেটর, কনটেক্সট থেকে বুঝতে হবে। এই ল্যামডাটা অপারেটর নয়, ল্যামডা একটা সংখ্যা, কিন্তু এটা হচ্ছে অপারেটর। ইকুয়েশন 6 যেটা লিখেছি সেটা হচ্ছে আইগেনভ্যালু ইকুয়েশন ফর এ করেসপন্ডিং টু দি আইগেনভ্যালু ল্যামডা। এটা হচ্ছে আইগেনভ্যালু ইকুয়েশন। এই এর একটা আইগেনভ্যালু আছে, সেটা ল্যামডা, ওটার করেসপন্ডিং একটা আইগেনকেট আছে, সেটা কেট ল্যামডা। তাহলে এ অ্যাক্টিং অন কেট ল্যামডা গিভস মি ল্যামডা টাইমস কেট ল্যামডা। সেই জন্য এই কেট ল্যামডাকে বলা হয় আইগেনভেক্টর, এই নাম্বার ল্যামডাকে বলা হয় আইগেনভ্যালু। আর ইকুয়েশন 6 কে বলা হবে আইগেনভ্যালু ইকুয়েশন ফর এ। এখন ল্যামডা তো আমি এখনো জানি না, কিভাবে জানবো? আচ্ছা, to find the eigenvalues and corresponding eigenvectors, we have to choose a basis in the vector space and convert the operator equation 6 into a matrix equation. তাহলে আমাদের করতে হবে কি, একটা বেসিস ধরতে হবে আগে। যে প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স করতে গেলেই বেসিস ধরে নিতে হয়। একটা বেসিস ধরে নেব এবং এই বেসিসের সাহায্যে ইকুয়েশন 6 এ যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি আছে, অপারেটর, কেট, নাম্বার তো নাম্বার, ওটা এই অপারেটরকে এবং কেটকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব ওই বেসিসের সাহায্য নিয়ে। তাহলে এটাকে একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করব।
এবং ম্যাট্রিক্স ম্যানিপুলেশন কিভাবে করে সেটা আমরা জানি। ওকে, সেই জন্য it's absolutely vital from the practical point of view to transform every equation in the Hilbert space, যেমন equation 6, into a matrix equation. ম্যাট্রিক্সে কনভার্ট করতে গেলে আমাকে একটা বেসিস সেট নিতে হবে। সেই বেসিস সেটটা অর্থনর্মাল, সেটা ঠিক আছে, কিন্তু বেসিস সেট নিতে হবে। এবং ফর ইলাস্ট্রেশন পারপাসেস আমি ধরে নিচ্ছি যে আমার হিলবার্ট স্পেসটা ফাইনাইট ডাইমেনশনাল, হ্যাভিং এ ডাইমেনশন n। ইনফিনিট ডাইমেনশন হলে এই ম্যাট্রিক্স এর তো একটা ইনফিনিট বাই ইনফিনিট ম্যাট্রিক্স হবে, আর কেট ল্যামডার করসপন্ডিং ম্যাট্রিক্সটা ইনফিনিট ডাইমেনশনাল হবে। আমরা তো ইনফিনিট ডাইমেনশনাল নিয়ে কাজ করতে পারি না, সবসময় আমাদের ট্রাঙ্কেট করে নিতে হয়। যদিও ভেক্টর স্পেসটা ইনফিনিট ডাইমেনশনাল, তারপরেও একটা বড় সংখ্যায় গিয়ে ট্রাঙ্কেট করে নেব। ধরো n = 50, n = 50 গিয়ে আর যাবো না, ঠিক আছে, এইটাই যথেষ্ট। আর হিলবার্ট স্পেস যদি ফাইনাইট ডাইমেনশনাল হয়ে থাকে প্রথম থেকেই, তাহলে তার ট্রাঙ্কেট করার কোনো দরকার নেই। হিলবার্ট স্পেস ফাইনাইট ডাইমেনশনাল হতে পারে, ইনফিনিট ডাইমেনশনাল হতে পারে। হিলবার্ট স্পেসের ডাইমেনশন যদি হয় 6 সে, তাহলে 6টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর দ্বারা ওই হিলবার্ট স্পেসের সব ভেক্টরকে প্রকাশ করা যাবে। ওকে, আমি ধরে নিচ্ছি ফর সিম্পলিসিটি যে আমার ভেক্টর স্পেসটা ফাইনাইট ডাইমেনশনাল এবং সেই ডাইমেনশন হচ্ছে n। এখন আমি এই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে একটা বেসিস নিলাম। বেসিস সেটকে বলা হচ্ছে KTY, এগুলো অর্থনর্মাল, এবং I = 1 to n। n এর বেশি করতে হবে না, কারণ এটা ডাইমেনশন হচ্ছে n। বেসিস সেটে শুধু n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে। এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলোকে আমি অর্থনর্মাল করে নিয়েছি, তারা নর্মালাইজ এট দ্য সেম টাইম অর্থোগোনাল। ওকে, এদের সংখ্যা হচ্ছে n। তাহলে এখানে লেখা উচিত ছিল I = 1, 2, 3, n n পর্যন্ত, n এর বেশি না। n যদি 6 হয় তাহলে 6টা বেসিস ভেক্টর থাকবে। কিন্তু ভেক্টর স্পেসে ভেক্টরের সংখ্যা ইনফিনিটি, কারণ 6টা বেসিস ভেক্টরকে তো আমি ইনফিনিট সংখ্যক ভাবে লিনিয়ার কম্বিনেশন করতে পারি। ভেক্টর স্পেসে ভেক্টর সংখ্যা ইনফিনিটি, কিন্তু বেসিস ভেক্টর হচ্ছে n। সেই জন্যই ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন বলা হচ্ছে m। তাহলে ডাইমেনশন যদি n হয়, তাহলে এই বেসিস ভেক্টরের সাহায্যে অপারেটর a কে একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, আর যে কেট ল্যামডা ছিল, কেট ল্যামডাকে একটা n ডাইমেনশনাল কলাম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমার অরিজিনাল equation 6, which was an abstract equation in Hilbert space, সেটাকে আমি একটা ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করলাম। একটা n by n স্কয়ার ম্যাট্রিক্স acts on an n dimensional column matrix, gives me lambda times that column matrix. তাহলে প্রথম স্টেজে আমার কাজ হলো ওটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে নেওয়া, যেটা আমি করে নিলাম। অবশ্য এই স্টেজে আমি ল্যামডা গুলো কি হবে সেটা জানি না, x1, x2, x3, xn গুলো কি সেটাও জানি না, এটা আমাকে বের করতে হবে। ইকুয়েশন 7 থেকেই আমাকে আইগেন ভ্যালুস গুলো কি কি হতে পারে এবং করসপন্ডিং আইগেন ভেক্টর কি কি হতে পারে সবকিছু ইকুয়েশন 7 থেকেই বের করতে হবে। কিভাবে করব, এটা একটা ইন্টারেস্টিং, একটা টেকনিক্যাল ব্যাপার। তাহলে আমাকে ইকুয়েশন 7 সলভ করতে হবে। এখন দেখো ইকুয়েশন 7 দিকে তাকাও, এখানে ইকুয়েশন আছে কত সংখ্যক, n সংখ্যক হোমোজিনিয়াস ইকুয়েশন আছে। এটাকে এই ইকুয়েশনে কোনো ইনহোমোজিনিয়াস টার্ম আছে কিনা দেখো। প্রথম ইকুয়েশনটা কি আমি বলছি, প্রথম ইকুয়েশন আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই যদি করো, তাহলে প্রথম ইকুয়েশন হবে a11 x1 প্লাস a12 x2 এই করে করে a13 x3 প্লাস 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 a1n xn ইকুয়াল টু lambda x1। ওটা প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটা কি, a21 x1 প্লাস a22 x2, আমি পরেরটা কি a23 x3 এই করে করে যোগ 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 a2n xn ইকুয়াল টু lambda x2, এটা দ্বিতীয় ইকুয়েশন। এই সবগুলো ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে। এবং সবার শেষের ইকুয়েশন n-তম ইকুয়েশন কত, an1 x1 যোগ an2 x2 যোগ an3 x3
এই করে ডট 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 যোগ ANN XN ইকুয়াল টু ল্যামডা XN। এই যে n সংখ্যক ইকুয়েশন লেখা হলো, যেটাকে কম্প্যাক্ট নোটেশন ম্যাট্রিক্স ইকুয়েশনের 7 নম্বর ইকুয়েশনের মতো লেখা আছে, এই ইকুয়েশনটা প্রতিটা ইকুয়েশন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কথাটা মানে কি? এখানে আননোন কি কি আছে? ধরো ল্যামডা 1 যদি আমার জানা থাকতো, তাহলে আমি x1 x2 xn এই n সংখ্যক কোয়ান্টিটিকে আমি আননোন বলতে পারতাম। এখন আমার n সংখ্যক আননোন, x গুলো আননোন, n সংখ্যক ইকুয়েশন, প্রতিটা ইকুয়েশনে যতগুলো টার্মস আছে, যেমন টার্মস কি a11 x1 এটা একটা টার্ম, যোগ a12 x2 এটা আরেকটা টার্ম, যোগ a13 x3 এটা আরেকটা টার্ম, যোগ a1 xn আরেকটা টার্ম, ইকুয়াল টু ল্যামডা x1। x1 দুইবার আছে এখানে, একবার বাঁয়ে আছে একবার ডানে আছে। এই ডান দিকের ল্যামডা x1 এটাও আরেকটা টার্ম, যেটা ডান দিকে বসিয়েছি। এই ইকুয়েশনে বাঁ দিকে আছে n সংখ্যক টার্ম আর ডান দিকে আছে একটা টার্ম। প্রতিটা ইকুয়েশনে একটা করে আননোন আছে। প্রতিটা টার্মে, যেখানে বাঁ দিকে n টার্ম আর ডান দিকে একটা টার্ম, প্রতিটা টার্মে একটা করে আননোন আছেই। এমন কি কোনো টার্ম আছে যেখানে কোনো আননোন নেই? নাই। ওগুলোকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। এমন যদি একটা টার্ম থাকতো যোগ একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টের সঙ্গে x1 x2 xn কিছুই নেই, তাহলে বলা হতো ইকুয়েশনটা ইনহোমোজিনিয়াস। ইকুয়েশন 7 এ যে n সংখ্যক ইকুয়েশন আছে, প্রতিটা ইকুয়েশন কিন্তু হোমোজিনিয়াস। So equation 7 corresponds to n homogeneous equation, right, corresponding to n unknowns x1 x2 xn. এখানে x1 গুলো কি, x1 x2 xn এগুলো unknown গুলো are the components of the eigenvector lambda in directions। একটা এই ভাষাটা ডাইরেকশনস নিচ্ছি আমি ইউক্লিডিয়ান ভেক্টর থেকে, 3 ডাইমেনশনাল ভেক্টর থেকে। আমার বেসিস হচ্ছে u1 u2 un, n সংখ্যক বেসিস। ওকে, আমার যদি ভেক্টর স্পেসের ডাইমেনশন হয় 7, তাহলে এরকম 7টা আছে, n equal to 7, as if প্রতিটা u 7টা আছে, এক একটা ডাইরেকশন রিপ্রেজেন্ট করে হিলবার্ট স্পেসে। এটা কথার কথা। ইউক্লিডিয়ান ভেক্টর যদি ধরি, ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসে তিনটা বেসিস ভেক্টর আছে। কি কি? i hat, j hat, k hat, তিনটা অর্থোনর্মাল। প্রতিটা ভেক্টর i hat, j hat, k এক একটা ডাইরেকশন দেখায়, সেখানে তো ডাইরেকশন ঠিকই আছে। 3 ডাইমেনশনাল স্পেসে তিনটা ডাইরেকশন করা যায়। একইভাবে এই কথাটা ডাইরেকশন হিলবার্ট স্পেসে আমি নিয়ে আসছি। যদি হিলবার্ট স্পেসে পূব পশ্চিম উপর নিচ বলে কিছু নাই, আগে পিছিয়ে বলে কিছু নাই, তারপরে বলছি ডাইরেকশন। এক একটা বেসিস ভেক্টর u1 u2 un represents one direction in the Hilbert space, এবং ওই যে হিলবার্ট স্পেসে একটা কেট আছে, একটা ভেক্টর আছে কেট ল্যামডা, ওটার কম্পোনেন্ট থাকবে, বিভিন্ন ডিরেকশনে কম্পোনেন্ট থাকবে। সেই ল্যামডার কম্পোনেন্টস গুলো হচ্ছে u1 ডিরেকশন হচ্ছে কেট u1 ডিরেকশন হচ্ছে x1, কেট u2 ডিরেকশন হচ্ছে x2 xn। ওই কম্পোনেন্টস গুলো দিয়ে একটা কলাম ভেক্টর করেছি। সেই কলাম ভেক্টরটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কেট ল্যামডা। এই কলাম ভেক্টরটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কেট ল্যামডা ইন দ্য বেসিস u। ui বেসিসে কেট ল্যামডার রিপ্রেজেন্টেশন হচ্ছে এই কলাম ভেক্টরটা। আর এগুলো কি? আচ্ছা, এগুলো তো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেটর a ইন দ্য সেম বেসিস ui। এখন ইকুয়েশন 7, ওই যে ম্যাট্রিক্স ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন 7। এই ইকুয়েশনটা, এটা ইকুয়েশন 7 is a set of linear homogeneous equations। এটা তো n সংখ্যক এর সেট, ওই সেটের সংখ্যা হচ্ছে n। ইকুয়েশন 7 corresponds to n সংখ্যক linear homogeneous equations। এই ধরনের ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন কখন থাকে? তুমি ধরো
এই ডান দিকের যে x1 x2 ইত্যাদি আছে ল্যামডা x1 ল্যামডা x2 এটা বাই নিয়ে আসো। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হবে? a11 মাইনাস ল্যামডা পুরোটা গুণ x1 যোগ a12 x2 যোগ a13 x3 ডট 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 যোগ a1n xn ইকুয়াল টু 0। কারণ এটা বাই নিয়ে এসেছি। পরের ইকুয়েশনে কি হবে? a21 x1 আর এটা x2 বাই নিয়ে আসো, বাই নিয়ে আসলে কি হবে? a22 x2 বিয়োগ ল্যামডা হোল থিং টাইমস x2, তারপর এটা কি যোগ a23 x3 ডট 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 a2n xn। এভাবে করে ডান দিকটা বাই নিয়ে আসো। এটা তো হোমোজিনিয়াস ইকুয়েশন, ডান দিকটা 0 করে দাও। 0 করার পরে x1 এর এখানে x1 এর কোএফিসিয়েন্ট, x2 কোএফিসিয়েন্ট, x3 কোএফিসিয়েন্ট, ওই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে যদি একটা ম্যাট্রিক্স গঠন করো, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি হবে তাহলে? a11 ল্যামডা, a12 a1n, a21 a22 মাইনাস ল্যামডা, a2n এই ম্যাট্রিক্স হবে। সেই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে যদি একটা ডিটারমিনেন্ট করো, ডিটারমিনেন্টকে শূন্য করতে হবে। এটাই তো কন্ডিশন, এটা আমাদের জানা আছে। A set of homogeneous equation, a set of linear homogeneous equation যদি থাকে in n unknowns x1 x2 x3 up to xn, ওই সেটের নন ট্রিভিয়াল সলিউশন কখন থাকে? যখন the determinant form from the coefficients of the unknowns is equal to 0. এটাকে বলে সেকুলার ইকুয়েশন। এই ডিটারমিনেন্টটা শূন্য করতে হবে। এটা ভেরি ওয়েল নোন রেজাল্ট। এটা অঙ্কের লিনিয়ার অ্যালজেব্রার অতি বিখ্যাত একটা রেজাল্ট, এটা সবাই জানে। আমরা তো এটা ক্লাস 10 থেকে এটা করে আসছি। একটা সেট অফ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন থাকে, সেই সেটের সলিউশন থাকবে যদি ওই ডিটারমিনেন্টটা শূন্য হয়। এই ইকুয়েশনটা ম্যাট্রিক্স আকারে লেখা যাবে। ডিটারমিনেন্ট ইজ aij মাইনাস ল্যামডা ডেল্টা ij। এটা মানে কি? এটা কিন্তু ম্যাট্রিক্স আকারে লেখা হয়ে আছে। ডিটারমিনেন্ট aij, তার মানে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স A, যেটার এলিমেন্টস হচ্ছে aij মাইনাস ল্যামডা ডেল্টা ij। তাহলে তো এইটাই, এই ম্যাট্রিক্সটাই চিন্তা করা হচ্ছে, ওটার ডিটারমিনেন্ট। অথবা তুমি অন্য নোটেশন নিতে পারো। এর নিচে যদি একটা আন্ডারবার দাও, এটা হচ্ছে ম্যাট্রিক্স A মাইনাস ল্যামডা টাইমস আইডেন্টিটি ম্যাট্রিক্স ডেল্টা ij কম্পোনেন্টস নিয়ে যদি একটা ম্যাট্রিক্স গঠন করো, সেটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি অতীতে ম্যাট্রিক্স বোঝানোর জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম। এর দুপাশে একটা থার্ড ব্র্যাকেট যদি দেই, 1 এর দুই পাশে যদি থার্ড ব্র্যাকেট দেই, সেটাকে ম্যাট্রিক্স বুঝিয়েছিলাম। সেটা করতে পারতাম। এখন এখানে অল্টারনেটিভলি একটা আন্ডারবার দিয়ে ম্যাট্রিক্স বোঝাচ্ছি, অথবা সরাসরি কম্পোনেন্টস লিখে ম্যাট্রিক্স বোঝাতে পারো। তাহলে ওই যে ডিটারমিনেন্টটা, ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্স A বিয়োগ ল্যামডা টাইমস ম্যাট্রিক আইডেন্টিটি, এই ম্যাট্রিক্সটা, ওটার ডিটারমিনেন্ট শূন্য। এখানে কিন্তু একটা ইকুয়েশন, ওটার ডিটারমিনেন্ট শূন্য। এটা ডিটারমিনেন্ট যদি শূন্য করো, তাহলে বাঁ দিকে একটা ইকুয়েশন পাবে, একটা ইকুয়েশন ইকুয়াল 0। ওই ইকুয়েশনের ল্যামডা কবার আসবে? ওই ইকুয়েশনের ল্যামডা অনেকগুলো টার্ম আছে। ওই ইকুয়েশনটা ডিটারমিনেন্ট যদি করো, অনেকগুলো টার্ম পাবে। সেই টার্মে প্রতিটা টার্মে ল্যামডা থাকবে। ল্যামডার ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? ওই লেফট হ্যান্ড সাইডে n হবে, তাই তো? এটাতে n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। এটা যদি ডিটারমিনেন্টটা করো, এক্সপ্লিসিটলি লেখো, will be a polynomial in lambda of degree n. লেফট হ্যান্ড সাইডে প্রতিটা টার্মে ল্যামডা থাকবে, একটা টার্মে ল্যামডা থাকবে না। তো ল্যামডার পাওয়ার হবে ল্যামডা টু দ্য পাওয়ার 0 একটা টার্মে, আরেকটা টার্মে ল্যামডা টু দ্য পাওয়ার 1, আরেকটা টার্মে ল্যামডা টু দ্য পাওয়ার 2। এই করে করে ম্যাক্সিমাম ল্যামডার পাওয়ার কত হবে? ল্যামডা টু দ্য পাওয়ার n। কারণ এটা যদি গুণ দিই, এইভাবে এই গুণটা যদি হয়, ল্যামডা n বার আসবে। ওকে, তাহলে left hand side is a polynomial in lambda. Lambda is unknown. Polynomial lambda of degree n. Maximum power of lambda is n. ওই polynomial equation আমাকে সলভ করতে হবে। এখন আমরা polynomial equation কোয়াড্রেটিক পর্যন্ত সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিউবিক হয়ে গেলে, ল্যামডা কিউবড হয়ে গেলে তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়।
তখন আর সলভ করার তরিকা জানি না। কোয়াড্রেটিক যদি হয় অথবা n এর মান যদি 7 হয় তখন কিভাবে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করবে? তখনও মেথড আছে। তখন যদি সম্ভব হয় তাহলে নিউমারিক্যালি করবে। তুমি যদি অ্যানালিটিক্যালি করতে না পারো, ওই পলিনোমিয়াল ইকুয়েশনটা সলভ করবে নিউমারিক্যালি। সলভ করে কি পাবে? লেফট হ্যান্ড সাইড দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা, এটা যেটাকে বলে সেকুলার ইকুয়েশন, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা টাইমস ম্যাট্রিক্স আইডেন্টিটি, এটা শূন্য। দিস ইজ আ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n in the unknown lambda. এই ইকুয়েশনটাকে বলা হয় সেকুলার ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের সেকুলার ইকুয়েশন। এখানে ওই নোটেশন দিয়েছি, aij দিয়ে দুপাশে এই থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, থার্ড ব্র্যাকেটও দিতে পারতাম, এটা ম্যাট্রিক্স। তাহলে ইটস এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n in lambda। এই ইকুয়েশনটা সলভ করা যাবে। সলভ করে আমি কটা রুট পাবো? n সংখ্যক রুট পাবো, lambda 1, lambda 2, lambda 3, lambda n। তুমি হয়তো সলভ করা ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই, কিন্তু যাবে, করা যাবে, বইতে আছে। এখন এর মান যদি অনেক বড় হয়, 50, 100, 100 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তখন তো তুমি কাগজে কলমে খাতায় কলমে বসে অ্যানালিটিক্যালি ওই ল্যামডা টু দ্য পাওয়ার 100 ওই সলিউশন করতে যাবে না নিশ্চয়ই। তখন নিউমারিক্যাল সলিউশন করতেই হবে। কম্পিউটারে দিয়ে দেবো, এখন n এর মান 100 হোক 200 হোক, কম্পিউটারের উপর দিয়ে ধকল যাবে, রাইট? তোমার নিজের মগজ খাটাতে হবে না, সবকিছু করা আছে। এই সমস্ত কম্পিউটার প্রোগ্রামও লেখা আছে। তুমি চাইলে কম্পিউটার প্রোগ্রাম তোমাকেও লিখতে হবে না, তুমি এটা বাজার থেকে নিয়ে নিতে পারো, ফ্রি পাওয়া যায় আজকাল। তাহলে এটা সলভ করা যাবে। আমি হয়তো পারবো না, কিন্তু যাবে। ওকে, শিখে নিলে যাবে, আমি না পারলে আরেকজনে পারবে। তাহলে আমি ওই পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করে n সংখ্যক রুট পেলাম, lambda 1, lambda 2, lambda 3, lambda n। এখন আমি করতে পারি, অনেকভাবেই তো রুটস গুলো আসতে পারে। যদি একটা জিনিস আমি নিশ্চিত যে আমার অপারেটর এ যদি হারমিশন হয়, তার মানে সেলফ অ্যাডজয়েন্ট হয়, ওটার করসপন্ডিং ম্যাট্রিক্সও হারমিশন ম্যাট্রিক্স হবে। তাহলে এই আইগেনভ্যালুগুলো রিয়েল হবেই। lambda 1, lambda 2, lambda 3, lambda n, এই আইগেনভ্যালুগুলো রিয়েল হতে বাধ্য। এটা তো জেনারেলি আমি প্রমাণ করেছি ফর হারমিশন ম্যাট্রিক্স। হারমিশন ম্যাট্রিক্স না হলে এগুলো যে রিয়েল হবে এমন কোনো কথা নেই। সবগুলো কমপ্লেক্স হতে পারে, অথবা কিছু সংখ্যক n সংখ্যকের মধ্যে কিছু কমপ্লেক্স হতে পারে। ওকে, তখন ঝামেলা বেশি। আর এটা যদি হারমিশন অপারেটর হয়, সেটা করসপন্ডিং ম্যাট্রিক্স যদি হারমিশন ম্যাট্রিক্স হয়, আর ওই ম্যাট্রিক্সের সেকুলার ইকুয়েশন সলভ করে যখন আমি আইগেনভ্যালুগুলো বের করব, তখন আমি নিশ্চিত, আগে থেকেই নিশ্চিত যে এই মানগুলো, এই সলিউশনগুলো রিয়েল আসবে। কারণ আমি তো আগেই জেনারেল প্রমাণ করে নিয়েছি যে হারমিশন অপারেটরের আইগেনভ্যালুগুলো রিয়েল। আচ্ছা, সেই কেসটা বলছি না। এমন হতে পারে যে এই যে n সংখ্যক আইগেনভ্যালু যেটা পেলাম আমি, সেগুলো সবগুলোই ডিস্টিংক্ট, এক একটা ভিন্ন ভিন্ন। lambda 1 একরকম, lambda 1 এর মান একরকম, lambda 2 এর মান সবগুলোই রিয়েল, কিন্তু মানে ভিন্ন ভিন্ন। if the n eigenvalues are all distinct, সবগুলোর মান ভিন্ন ভিন্ন যদি হয়, we say that the eigenvalues are non-degenerate. এগুলোর কথা বলি আমরা, এগুলোর সাম টার্মস, যেগুলো টেকনিক্যাল টার্মস, যেগুলো আমরা হরদম ব্যবহার করে থাকি। এই টেকনিক্যাল টার্মস গুলো তোমাকে জানতে হবে, ভুললে চলবে না। নন ডিজেনারেট মানে কি? একটা আইগেন ভ্যালু নন ডিজেনারেট মানে কি? নন ডিজেনারেট হবে যে, আমি বলছি যখন এই সেকুলার ইকুয়েশন সলভ করব, প্রতিটা আইগেন ভ্যালু যদি ডিস্টিংক্ট হয়, তাহলে প্রতিটা আইগেন ভ্যালুকে বলা হবে নন ডিজেনারেট। ধরো n এর মান 7, তার মানে 7টা ভ্যালু আছে, 7টা ভ্যালুর মধ্যে ধরো 3টা ভ্যালু আইডেন্টিক্যাল হয়ে গেল, তাহলে একটা আইগেন ভ্যালু 3বার রিপিটেড হলো, তখন বলবো সেই আইগেন ভ্যালুটা ডিজেনারেট, নন ডিজেনারেট না, ডিজেনারেট। বাকিগুলো যেগুলো ডিস্টিংক্ট আছে সেগুলো নন ডিজেনারেট। তো পড়তে থাকো। However, it may so happen that some of the eigenvalues are repeated.
those eigenvalues which are repeated are called degenerate eigenvalues, and the number of times an eigenvalue is repeated is called the order of degeneracy of that eigenvalue. এমন হতে পারে যে some of the eigenvalues are repeated. lambda 1 যদি রিপিট হয় ধরো 3 বার, তাহলে 3 হবে order of degeneracy for that eigenvalue lambda 1. এটা আলোচনা করছি। আচ্ছা, আপাতত প্রথমে ধরে নিচ্ছি যে সবগুলো রুটই নন ডিজেনারেট, সবগুলো রুট ডিস্টিংক্ট। এটা সোজা কেসটা, নন ডিজেনারেট কেস, প্রত্যেকটা রুট ডিস্টিংক্ট। n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, রুটের সংখ্যা হবে নাম্বার অফ রুটস ইজ n, প্রতিটা রুট আলাদা আলাদা, কোনটার ভ্যালু যে কোনো দুটার ভ্যালু এক নয়, সবগুলোর ভ্যালু ডিস্টিংক্ট। এটাকে বলে নন ডিজেনারেট রুটস, প্রত্যেকটা রুটই ডিস্টিংক্ট। In this case, all the roots lambda I are distinct, and there are n of them if the vector space is n dimensional, n সংখ্যক আছে। If A is Hermitian, the roots are real, যেটা আগে কমেন্ট করেছি। For a non-Hermitian operator, some or all of the roots may be complex হতে পারে। সেখানে একটা লেভেল অফ ডিফিকাল্টি আমরা এনকাউন্টার করব যদি এটা নন হারমিশন হয়। এখন দেখা যাক কি করা যাবে। আমি ধরেছি এটা হারমিশন। Now for each eigenvalue মানে root of the secular equation, এই root of the secular equation যেটা, সেটাকে বলা হচ্ছে eigenvalue of A. For each eigenvalue we can solve the eigenvalue equation 7 to get linearly independent, to get n linearly independent eigenvectors lambda I. এটা বুঝতে হবে কি করলাম। আমি ইকুয়েশন 7 এ ফিরে যাই। ইকুয়েশন 7 হচ্ছে এটার আগেও একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশন 6। ইকুয়েশন 6 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইকুয়েশন হিলবার্ট স্পেস। এখন অ্যাবস্ট্রাক্ট আমি ম্যানিপুলেট করতে পারি না, ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। আমি একটা বেসিস ব্যবহার করে ম্যাট্রিক্সে নিয়ে আসলাম ওই ইকুয়েশনটাকে। ইকুয়েশন 6 আর ইকুয়েশন 7 একই ইকুয়েশন, একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে লেখা আছে আর একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে, কম্পোনেন্ট ফর্মে লেখা আছে। ওকে, দুটো কিন্তু একই ইকুয়েশন। এখন যেহেতু ল্যামডাগুলো আমার জানা হয়ে গেছে, ওই সেকুলার ইকুয়েশন সলভ করে এই ল্যামডার মান আমি জানি, এবং আপাতত ধরে নিচ্ছি প্রতিটা ল্যামডাই হচ্ছে ডিস্টিংক্ট। n ডাইমেনশনাল ভেক্টর স্পেস n সংখ্যক ল্যামডা পেয়েছি, lambda 1, lambda 2, lambda 3 up to lambda n, প্রতিটা ল্যামডা ডিস্টিংক্ট। এখন আমি ধরো প্রথমে আমি ল্যামডা ইকুয়াল টু lambda 1 বসালাম এই ইকুয়েশনে, lambda 1 বসিয়ে x1 x2 x3 মানগুলো বের করে ফেললাম, এই আইগেনভেক্টর বের করে ফেললাম। সেটা হবে আইগেনভেক্টর কি, কোন আইগেনভেক্টরটা, কেট lambda 1। ল্যামডা যখন lambda 1 তখন x1 x2 x3 xn বের করে ফেললাম। সেটা কি, সেটা কোন আইগেনভেক্টর, সেটা হবে কেট lambda 1, lambda 1 এর করেসপন্ডিং আইগেনভেক্টর। আসলে আইগেনভেক্টরের রিপ্রেজেন্টেশন পেয়েছি, প্রতিটা আইগেনভেক্টরের একটা n ডাইমেনশনাল কলাম রিপ্রেজেন্টেশন আছে। একটা আইগেনভেক্টরের রিপ্রেজেন্টেশন পাওয়া আর আইগেনভেক্টরটা পাওয়া একই কথা। একটা 3 ডাইমেনশনাল ভেক্টর যদি বলো, ইউক্লিডিয়ান ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টর পাওয়া আর তিনটা কম্পোনেন্ট পাওয়া একই তো কথা। এখন ল্যামডা ইকুয়াল টু lambda 1 নিয়ে যখন আমি সলভ করব x1 x2 xn এর মান যখন নেব, সেই কলাম, সেই মান নিয়ে যে কলাম ম্যাট্রিক্সটা লিখব, সেটা হচ্ছে কেট lambda 1 এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওই কাজটা হয়ে গেল, তারপর আমি lambda ইকুয়াল টু lambda 2 বসাবো, আবার সলভ করব। এখন আমি পাবো কেট lambda 2 ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এই করে করে পর্যায়ক্রমে একটার পর একটা lambda 1 বসাবো, lambda 2 বসাবো, lambda 3 বসাবো, lambda n বসাবো। প্রতিটা ল্যামডার জন্য আমি এই আইগেনভ্যালু ইকুয়েশন সলভ করব। তাহলে আইগেনভ্যালু ইকুয়েশন সলভ করে আমি আইগেনভেক্টরস গুলো পেয়ে যাব। খাটনি আছে, অনেক খাটনি করতে হবে, কিন্তু ইন প্রিন্সিপাল করতে পারবো। আর আমি যদি নিউমারিক্যাল করি, কম্পিউটার প্রোগ্রাম করাই আছে,
অন্য কেউ করে রেখেছে, সেখানে বসিয়ে দিলেই সব মুহূর্তের মধ্যে বেরিয়ে আসবে। এই কাজটা আমি করব। ল্যামডা গুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে একটার পর একটা ল্যামডা এখানে সাথে ইকুয়েশন 7 এ বসিয়ে প্রতিটা ল্যামডার জন্য এই ম্যাট্রিক্সটা, এই কলাম ম্যাট্রিক্সটা বের করব। এগুলো তো দেওয়াই আছে। এই কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে কেট ল্যামডা 1, অথবা টু বি মোর প্রিসাইজ ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 নিয়ে যখন কলাম ম্যাট্রিক্সটা বের করব সেটা হচ্ছে কেট ল্যামডা 1 এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এইভাবে সবগুলো কেটের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করবে, তো আমি সবগুলো কেটস বের করবে, তবে এগুলো হচ্ছে আইগেন কেটস অফ দ্য অপারেটর এ। এটাই আমি করব, সেটাই বলা হচ্ছে। আবার ফিরে আসি নন ডিজেনারেট স্টেট। এটাই বলা আছে দ্বিতীয় প্যারাগ্রাফে। নাও ফর ইচ আইগেন ভ্যালু we can solve the eigenvalue equation, equation 7, to get n linearly independent eigenvectors lambda I. এই যেগুলো আইগেনভেক্টর পাবো, lambda 1 এর জন্য একটা আইগেনভেক্টর আমি পাচ্ছি, lambda 1 এর ম্যাট্রিক্স পাচ্ছি। lambda 1 এর ম্যাট্রিক্স ধরো x1 x2, তাহলে কেটটা কিভাবে পাবে? x1 u1 যোগ x2 u2 যোগ x3 u3 এই করে করে কেটটা পাবে as a linear combination of the basis ket. তাহলে এগুলো তো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই যে আইগেন কেটস গুলো পাবে প্রতিটা ল্যামডার জন্য সলভ করে আনবে, এগুলো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর না হলে তারা তো ভিন্ন ভিন্ন আইগেন ভেক্টর হতো না, ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালুর হতো না। ল্যামডা 1 আর ল্যামডা 2 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 সমান। যেহেতু এটা ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালুস এবং ket lambda 1 এবং ket lambda 2 corresponding to two different eigenvalues, ket lambda 1 ket lambda 2 সবগুলো ket must be linearly independent of each other. Okay, এটা linearly independent, সবগুলো linearly independent। এবং since ওই যে ket lambda i's যেগুলো পেলাম এখন are linearly independent, they span n-dimensional vector space, that is they also form a complete set of basis vectors. আমি ui দিয়ে শুরু করেছিলাম বেসিস ভেক্টর, এখন আমি ইচ্ছা করলে এই ল্যামডা গুলোকে বেসিস ভেক্টর নিতে পারি, কারণ আমার তো যে n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, n ডাইমেনশনাল ভেক্টর স্পেসে n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পেলেই তো ওটা তোমার বেসিস ভেক্টর হবে। এবং n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর তুমি কিভাবে চুজ করবে? অনেকভাবেই চুজ করা যায়, ইনফিনিট সংখ্যক ভাবে চুজ করা যাবে। আমি প্রথমে চুজ করেছিলাম ইউ দিয়ে, u1 u2 un, তারপরে ওটা ধরে প্রথম বেসিস সেটটা ধরে আমার আইগেনভ্যালু ইকুয়েশনকে ম্যাট্রিক্স ইকুয়েশনে রূপান্তর করে ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করে এই যে আইগেন কেটস গুলো পেলাম, এর আইগেন কেটস গুলো পেলাম করেসপন্ডিং টু ডিফারেন্ট আইগেন ভ্যালুস ল্যামডা i। এই আইগেন কেটস গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের সংখ্যা n। ফলে আমি এই আইগেন কেট গুলোকে তো আমি তো আমার বেসিস হিসাবে ব্যবহার করতে পারি আমার হিলবার্ট স্পেস। কারণ একটা n ডাইমেনশনাল হিলবার্ট স্পেস যদি থাকে, সেই n ডাইমেনশনাল হিলবার্ট স্পেসে যে কোনো n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর will form a Hilbert space. এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই চলবে, কিন্তু তারা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বটে, এগুলো কিন্তু আবার অর্থনর্মালও। দুটো ভিন্ন আয়ের জন্য যদি দুটো ভিন্ন আইগেন কেট চিন্তা করি, তারা অর্থগোনাল টু ইচ আদার। এট দ্য সেম টাইম প্রতিটা আইগেন কেটকে আমি নর্মালাইজ করে নিয়েছি একটা কনস্ট্যান্ট দিয়ে, গুণ দিয়ে। সো এই ল্যামডা গুলো তারা দে ফর্ম অ্যান অর্থনর্মাল সেট of basis, orthonormal basis set for the Hilbert space. এগুলো তো ছিলই, এটা আরেকটা বেসিস, দ্বিতীয় বেসিস। ওকে, এটা এখানে বলে নিয়েছি। if A is Hermitian, the eigenvectors are guaranteed to be orthogonal. এটা তো আগে জেনারেল প্রমাণ করেছি। A তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে eigenvectors are orthogonal to each other. Eigenvectors, যে কোনো eigenvectors belonging to different eigenvalues, lambda I, lambda j, এটা যদি স্কেলার প্রোডাক্ট করে এটা শূন্য যখন I not equal to j।
আর যখন আই আর জে সমান ল্যামডা আই অথবা ল্যামডা জে এটা হচ্ছে 1। However, for a non-Hermitian operator, একটা যদি non-Hermitian operator থাকতো, সেটার আইগেনভেক্টরস গুলো যদি আমি বের করতাম এই প্রসেস ফলো করে, the eigenvectors may or may not be orthogonal. জেনারেল কিছু বলা যায় না। অপারেটর ভেদে non-Hermitian অপারেটর যদি নিয়ে থাকি, অপারেটর ভেদে কিছু কিছু আইগেনভ্যালুস গুলো অর্থোগোনাল হবে, হয়তো কিছুগুলো অর্থোগোনাল হবে না। জেনারেল কোনো থিওরাম নেই। ওকে, এখন এটাকে এর যে ইউজিং দ্য আইগেনভেক্টরস অফ এ, এবং আমার চিন্তা সবসময় আছে এটা হারমিশিয়ান। ইউজিং দ্য আইগেনভেক্টরস অফ এ অ্যাজ দ্য বেসিস, এই বেসিসকে বলা হয় আইগেন বেসিস অফ এ। আইগেন বেসিস অপারেটর এর অপারেটর এ অথবা ম্যাট্রিক্স এ এর, ম্যাট্রিক্স এ আর অপারেটর একই জিনিস। একটা n বাই যে স্কয়ার ম্যাট্রিক্স লিখেছি সেটা তো রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেটর এ, দ্যাট রিপ্রেজেন্টস দ্য অপারেটর এ, একই জিনিস। এই অপারেটর এর আইগেন ভেক্টরস গুলোকে যদি আমি বেসিস হিসেবে ব্যবহার করি, সেই বেসিসটাকে বলা হবে আইগেন বেসিস অফ এ। তাহলে ইউজিং দ্য আইগেন ভেক্টরস অফ এ অ্যাজ দ্য বেসিস, this basis called the eigen basis of A, the matrix representation of A is, তাহলে ল্যামডা গুলোকে বেসিস ধরে এর ম্যাট্রিক্স যদি আমি গঠন করি, একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কিভাবে গঠন করি সেই n বাই n স্কয়ার ম্যাট্রিক্সের ij এলিমেন্ট, i যে কোনো একটা ইনডেক্স, 1 থেকে n এর মধ্যে যে কোনো ইনডেক্স, i is the row index, আর যে হচ্ছে 1 থেকে n এর মধ্যে যে কোনো ইনডেক্স, এটা তো n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। ধরো i যদি হয় 5, ধরো n হচ্ছে 7, i যদি হয় 5 এবং j যদি হয় 2, তাহলে এটা কোন এলিমেন্টটা? a প্রাইম 5 2 হবে পঞ্চম রোয়ের দ্বিতীয় কলাম, সেই এলিমেন্টটা। এটা কিভাবে গঠন করব? বাঁ দিকে দিব ল্যামডা i ব্রা, মাঝখানে অপারেটর, ডান দিকে কেট ল্যামডা j, এভাবে করবো তো। অথবা তুমি ইচ্ছা করলে এগুলো সব ম্যাট্রিক্স আকারে লিখতে পারো। বাঁ দিকে কেট ব্রা ল্যামডা এর পরিবর্তে একটা রো ম্যাট্রিক্স বসবে, মাঝখানে অপারেটর এর জন্য 10 বাই n স্কয়ার ম্যাট্রিক্স বসবে, ডান দিকে কেট ল্যামডা j এর জন্য একটা n কম্পোনেন্ট কলাম ম্যাট্রিক্স বসবে। অথবা তুমি অপারেটর হিসাবে চিন্তা করতে পারো। এখন তাহলে এটা তো হচ্ছে ডায়াগোনাল, তো হচ্ছে এগুলো তো এর অপারেটর এর আইগেন কি বলে, এর আইগেন ভেক্টরস। এ অ্যাক্টিং অন ল্যামডা জে আমাকে কি দেবে? ল্যামডা জে টাইমস কেট ল্যামডা জে, ল্যামডা জে সংখ্যা, সেই সংখ্যাটা বাইরে নিয়ে আসো। তাহলে এটা কি দাঁড়াবে? ল্যামডা জে ল্যামডা আই ল্যামডা জে। আর ফর হারমিশন অপারেটর এ এটা তো শূন্য। আই এবং জে যদি সমান না হয় তাহলে এটা শূন্য। আই এবং জে যদি সমান না হয়, রাইট হ্যান্ড সাইড 0। আমি যেটা বলছিলাম যে এ প্রাইম আই জে ম্যাট্রিক্স গঠন করছি, কিন্তু ম্যাট্রিক্স গঠন করার জন্য বেসিস নিয়েছি এর আইগেন ভেক্টরস গুলোকে বেসিস নিয়েছি। সেই বেসিস যদি নেই তাহলে এরকম একটা জিনিস আসলো ল্যামডা আই ল্যামডা জে। অপারেটর এই যদি হার নিশ্চিত যে এই স্কেলার প্রোডাক্ট শূন্য হবে যখন আই এবং জে সমান নয়, এবং এই স্কেলার প্রোডাক্ট 1 হবে যখন আই এবং জে সমান, তার মানে আমি লিখতে পারি এই স্কেলার প্রোডাক্টটা ব্রা ল্যামডা আই কেট ল্যামডা জে ইকুয়াল টু ডেল্টা আই জে। এটা নিশ্চিতভাবে লেখা যাবে যদি এই ল্যামডা গুলো একটা ভেক্টরের আইগেন কেট হয়ে থাকে। তাহলে আমার এর ম্যাট্রিক্সটা কি হবে? দেয়ারফর এর যে ম্যাট্রিক্স দিচ্ছি, কারণ নতুন বেসিসে করছি তো, প্রথমে তো আমি এর ম্যাট্রিক্স লিখেছিলাম ইউআই বেসিস নিয়ে, সেটাকে বলেছিলাম এআইজে। এখন ম্যাট্রিক্স লিখছি এই ল্যামডা বেসিস নিয়ে, যে নতুন একটা বেসিসে করছি, যেন প্রাইম দিয়ে করছি। তাহলে নতুন বেসিসে নতুন ম্যাট্রিক্সে যেটা লিখবো সেটা কিন্তু পাচ্ছি এরকম ল্যামডা জে ডেল্টা আই জে। এটা যদি পুরোপুরি ম্যাট্রিক্স আকারে লেখো, কেমন ধরনের ম্যাট্রিক্স এটা? এমন একটা ম্যাট্রিক্স যেটার আই জে এলিমেন্ট শূন্য যখন আই এবং জে সমান নয়। যখন আই এবং জে সমান
তখন এটা ম্যাট্রিক্স এলিমেন্ট হচ্ছে ওই ল্যামডা জে কিংবা ল্যামডা আই। এখানে যেহেতু ডেল্টা আই জি আছে, ল্যামডা জেও লিখতে পারো, ল্যামডা আইও লিখতে পারো, কারণ আই এবং জে যখন সমান তখন একটা লিখলেই চলে। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স আছে এ প্রাইম আই জে, এই এলিমেন্টস গুলো দিয়ে যদি একটা ম্যাট্রিক্স গঠন করি, ওই ম্যাট্রিক্সটা কেমন হবে দেখতে? n ডাইমেনশন, n বাই n ম্যাট্রিক্স, এই তো ম্যাট্রিক্স এই হবে, তো এই ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। এই ডায়াগোনাল এলিমেন্টস গুলো হবে আইগেন ভ্যালুস, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 এই করে করে ল্যামডা n। আমি এখন যেটা কেসটা ডিসকাস করছি, আমার এই ডিসকাশনের প্রতিটা ল্যামডা গুলো ডিস্টিংক্ট। তো এই ল্যামডা 1 একবারই আসবে, ল্যামডা 2 একবারই আসবে, কিন্তু এখন আমার নতুন বেসিসে, এটা হচ্ছে আইগেন বেসিসে, অপারেটর এ এর আইগেন বেসিস ধরে যদি আমি এই ম্যাট্রিক্সটা গঠন করি, তাহলে এই ম্যাট্রিক্সটা তো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে আইগেন ভ্যালুস গুলো। ওকে, তার মানে an operator or a matrix A is said to be diagonalizable. একটা অপারেটর এ কিংবা একটা ম্যাট্রিক্স এ কে, আমি যে অরিজিনাল ম্যাট্রিক্সটা তোমাকে দিয়েছিলাম সেটা তো নন ডায়াগোনাল ছিল, এখন ডায়াগোনাল করে নিয়েছি। আমি কোনো ম্যাট্রিক্সকে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অপারেটরের করসপন্ডিং ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে বেসিস ভেক্টর পরিবর্তন করে ডায়াগোনাল ফর্মে লেখা যায় কিনা, যদি যায়, নিশ্চিতভাবে বলা যায়, তাহলে বলবো যে সেই ম্যাট্রিক্সটা কিংবা সেই অপারেটরটা ডায়াগোনালাইজেবল, ডায়াগোনাল করা যায়। An operator or a matrix A is said to be diagonalizable if we can find a basis in which the matrix becomes diagonal. আমরা হার্মিশন অপারেটরকে সবসময় আমি diagonalizable বলা চলে, সবসময় ডায়াগোনাল করা যায়। For a Hermitian operator, we can always find a basis. কোন বেসিসটা? The eigenbasis of the operator, in which the matrix representation of the operator is diagonal, with the eigenvalues as the diagonal elements. ফলে একটা হার্মিশন অপারেটর অথবা একটা হার্মিশন ম্যাট্রিক্স is diagonalizable. আমি যদি তোমাকে একটা হার্মিশন ম্যাট্রিক্স দেই তোমার চোখের সামনে, ওটা হয়তো ডায়াগোনাল ফর্মে নেই, কিন্তু তুমি যদি জানো যে, দেখে বুঝতে পারো যে ওই ম্যাট্রিক্সটা হার্মিশন ম্যাট্রিক্স, তাহলে তুমি ধরে নিতে পারো যে এই ম্যাট্রিক্সটার রূপান্তর করে আমি ডায়াগোনাল ফর্মে লিখতে পারবো, ডায়াগোনালাইজেবল। একটা আমি দেখালাম যে একটা হার্মিশন অপারেটর যদি থাকে, ওটার করসপন্ডিং ম্যাট্রিক্স কে সবসময় ডায়াগোনাল ফর্মে লেখা যাবে। কিভাবে? ইনিশিয়ালি যদি একটা হার্মিশন অপারেটর একটা ম্যাট্রিক্স আমি লিখি, সেটা হয়তো দেখা গেল ডায়াগোনাল নয়, কিন্তু আমার এই প্রসিজার ফলো করে ওটার আইগেন ভ্যালুস গুলো বের করি এবং করসপন্ডিং আইগেন ভেক্টর বের করি। আইগেন ভেক্টরকে যদি আমি বেসিস আকারে ব্যবহার করি, তাহলে ওই অপারেটরের ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ফর্মে লেখা যাবে। এটা সব সময় হার্মিশন অপারেটর কিংবা হার্মিশন ম্যাট্রিক্সের জন্য সত্য। ওকে, এজন্য হার্মিশন অপারেটর আর হার্মিশন ম্যাট্রিক্স, অনেকে অপারেটর বলে, ম্যাট্রিক্স বলে, is always diagonalizable. নন হার্মিশন অপারেটর হলে কি হবে? অনেক সময় ডায়াগোনাল করা যাবে না। নন হার্মিশন ম্যাট্রিক্স সবসময় যে ডায়াগোনালাইজেবল তা নয়, ক্ষেত্র বিশেষ হয়ে যেতে পারে, সেটা স্পেশাল কেস, বাট নট ইন জেনারেল। But in general, a Hermitian operator or a Hermitian matrix is diagonalizable. For a non-Hermitian operator in an n-dimensional vector space, there is no guarantee that the matrix representation A prime ij in the eigenbasis of the operator is diagonal. তুমি বলতে পারো যে হার্মিশন অপারেটরের জন্য যা করেছি, যে সেই একই প্রসিজার অ্যাপ্লাই করব, ল্যামডা গুলো পাবো, ল্যামডা গুলো কমপ্লেক্স হতে পারে, হলে হোক, অসুবিধা নাই। ল্যামডা গুলো যদি ডিস্টিংক্ট হয়, তাহলে প্রতিটা ল্যামডার জন্য আইগেন ভেক্টর বের করে ফেলবো ওই নন হার্মিশন অপারেটরের জন্য। তারপরে আইগেন ভেক্টর ব্যবহার করে আমি আইগেন ভেক্টরকে বেসিস হিসেবে ব্যবহার করে এর নতুন ম্যাট্রিক্স গঠন করব। কিন্তু সেই নতুন ম্যাট্রিক্স যদি গঠন করো আর এটা যদি নন হার্মিশন হয়, তাহলে ওটা যে ডায়াগোনাল হবে আমার কোনো গ্যারান্টি নেই। তার কারণ
তার কারণ এই যে জিনিসটা ল্যামডা আই যে ল্যামডা যে স্কেলার প্রোডাক্ট, ডেল্টা আই যে হবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। যদি অপারেটর এ যদি তোমার নন হারমিশন হয়, আর অপারেটর এ হারমিশন হয়, তাহলে ল্যামডা আই ল্যামডা জে অবশ্যই ডেল্টা আই জে এভাবে লেখা যাবে, ফলে ডায়াগোনাল ফর্ম হবে। ওকে, হারমিশন অপারেটর নন হারমিশন অপারেটর হলে ওটা যে ডায়াগোনাল হবে এমন কোনো গ্যারান্টি নেই, এই ডেল্টা আই যে হবে এমন কোনো কথা নেই। তার মানে এই এলিমেন্টস গুলো থাকতে পারে। এখানে যে এই এলিমেন্টটা কি, এটা হচ্ছে কি ল্যামডা জে ল্যামডা 1 ল্যামডা 2 স্কেলার প্রোডাক্ট, ওটা যে শূন্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। হারমিশন অপারেটর হলে শূন্য, এই জন্য ডেল্টা আই জে এসছে। কারণ আমি তো আগেই প্রমাণ করে নিয়েছি যে eigenvectors belonging to different eigenvalues of a Hermitian operator are orthogonal. এটা এখানে শূন্য হয়েছে, হারমিশন অপারেটরের জন্য এটা সত্যি। নন হারমিশন অপারেটর হলে এখানে হয়তো শূন্য হবে না, এই সময় অফ ডায়াগোনাল এলিমেন্ট মতো হয়তো শূন্য হবে না, কারণ এইটা ল্যামডা আই ল্যামডা জে শূন্য নাও হতে পারে when I not equal to j. হারমিশন অপারেটর হলে স্কেলার প্রোডাক্ট ল্যামডা আই ল্যামডা জে অলওয়েজ জিরো if I not equal to j. এই জন্যই অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো জিরো হয়েছে, আমার পুরো ম্যাট্রিক্সটা ডায়াগোনাল হয়েছে। সুতরাং একটা হারমিশন অপারেটর যদি পাই, অথবা ওটা করসপন্ডিং একটা হারমিশন ম্যাট্রিক্স যদি আমি তোমাকে দেই, প্রথম ম্যাট্রিক্সটা হারমিশন ম্যাট্রিক্স কিন্তু হয়তো ডায়াগোনাল ফর্মে নেই। তুমি বলতে পারো যে ডায়াগোনাল ফর্মে নেই, কি হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করলে বেসিস ভেক্টর পরিবর্তন করে আমি এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল আকারে লিখতে পারবো, এই ম্যাট্রিক্সটাকে আমি ডায়াগোনালাইজ করতে পারবো, আমি নিশ্চিত করাবে যদি এটা হারমিশন ম্যাট্রিক্স হয়। ওকে, এই জন্য হারমিশন ম্যাট্রিক্স আর হারমিশন অপারেটর, কারণ একটা হারমিশন ম্যাট্রিক্স হচ্ছে ওই হারমিশন অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তো অনেকে বলে an operator is, বলতে পারে হারমিশন অপারেটর ইজ ডায়াগোনালাইজেবল, তখন তোমার খটকা বলবে অপারেটর আবার ডায়াগোনাল মানে কি। আসলে অপারেটর যে ম্যাট্রিক্স করবো সেই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ফর্মে লেখা যাবে, এইটাকে বলে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল অথবা অপারেটর ডায়াগোনালাইজেবল, এটা কথার কথা হিসাবে বলে আর কি। এই তার মানে আসলে ভালোভাবে বলতে গেলে বলতে হবে the matrix representing an Hermitian operator can always be made diagonal by a change of basis. So that matrix is a diagonalizable matrix. আপাতত ডায়াগোনাল ফর্মে না হলেও আমি করে নিতে পারবো ওই পুরো প্রসিজার ফলো করে। ওকে, এটা মোটামুটি কোনো প্রশ্ন আছে কি আমাদের? এটা স্ট্যান্ডার্ড, এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এটা টেকনিক্যাল অথবা কোয়ান্টাম মেকানিক্সের একটা অংশ, প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্সের অংশ। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে ভালো করে, এবং ভালো করে জানতে হলে আপাতত হয়তো প্রথমবার যখন এগুলো দেখো হয়তো 50% বুঝতে পারছো, তারপরে বইটা পড়বে, বইটা পড়ার পরে হয়তো 80% বুঝবে, আবার দ্বিতীয়বার পড়লে বইটা, এইভাবে তোমার আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে বাড়বে, এক পর্যায়ে স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু এই স্বচ্ছতা আনতে গেলে, টোটাল মাস্টারি আনতে গেলে তোমাকে বারবার বারবার একই জিনিস হিট করতে হবে, পড়তে হবে, খাতায় লিখে লিখে অঙ্ক করে করে চিন্তা করে করে প্রসিড করতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য এফর্ট, ওই এফর্ট তোমাকে দিতেই হবে, এফর্ট ছাড়া কিছুই তুমি অ্যাচিভ করতে পারবে না। ওকে, এফর্ট যদি না দাও তোমার মনে হবে যে কিভাবে সময়টা গেল, এই সময় তো কিছুই অ্যাচিভ করতে পারলাম না। আর অনেকে বলে যে এফর্ট দিতে গেলে এত ডন্টিং মনে হয়, ও মাই গড বইটা এত মোটা, এত বই কতদিনে শেষ হবে, এই করে তোমরা ডন্টেড হয়ে যাও, তোমরা নিরুৎসাহী হয়ে যাও, তারপরে আর তারা আর এত মোটা বই কতদিনে শেষ করবো আর ধরতে ইচ্ছা করে না। কিন্তু কথা হচ্ছে মোটা বই যতই হোক না কেন তোমাকে শুরু করতে হবে, প্রত্যেক দিন কিছু সময় তোমাকে ব্যয় করতে হবেই। ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎ ভুলে যাও, প্রত্যেক দিন যদি তুমি ব্যবহার করো, কিছু সময় যদি তুমি ব্যয় করো, তারপরে 2 বছর 3 বছর পরে কি হবে, ভালো জিনিসই হবে। তুমি যদি বর্তমানকে ইফ ইউ টেক কেয়ার অফ দ্য প্রেজেন্ট,
your future is made. If you don't take care of your present, তোমার মনে হবে 5 বছর পরে 5 বছর চলে গেল, এই 5 বছরে কিছুই অ্যাচিভ করলাম না, এটা মনে হবে। সুতরাং you have to work every day. কোনো ভাটা পড়া চলবে না তোমাদের কাজে, ওকে? নিরুৎসাহ হওয়া চলবে না, বুঝি না বুঝি তোমাকে বারবার হিট করতে হবে, প্রসিড করতে হবে। এখন তো তোমরা বাচ্চা ছেলে না যে না বুঝলে স্যার কি বলে বুঝি না, পড়বো না। এটা তো স্যার উল্টাপাল্টা যদি বলে, স্যারের কি বলে বুঝি না, এটাও যদি হয়, তারপরে সেই জন্য আমি পড়বো না, এটা তো তোমাদের রেসপন্স হওয়া উচিত না। স্যার কি বলে, স্যার উল্টাপাল্টা বলে, বললে বলুক, তাই বলে আমি কোয়ান্টাম মেকানিক্স শিখবো না, সেটা তো হতে পারে না। ওকে, আমি যেহেতু ফিজিক্সে এসে গেছি, আমাকে তো কোয়ান্টাম মেকানিক্স শিখে বেরোতে হবে, কারণ ভবিষ্যতে কোয়ান্টাম মেকানিক্স করেই আমি আমার রুটি রুজি রোজগার করব। সুতরাং স্যার উল্টাপাল্টা বলে আমি কোয়ান্টাম মেকানিক্স পড়বো না, এই রেসপন্স হলে এটা একটা আত্মঘাতী রেসপন্স হবে। আত্মঘাতী রেসপন্স করবে না। তোমার সারাউন্ডিং এ কোন টিচার কি হচ্ছে না হচ্ছে এগুলো তোমার দেখার ব্যাপার নয়, তুমি তোমার নিজের চেষ্টা চালিয়ে যাবেই। অ্যাট দ্য সেম টাইম ক্লাসে আসবে, টিচার হয়তো আজকে ভালো বললো না, কালকে ভালো বলবে, ইত্যাদি হতেই পারে। ওকে, বাচ্চাদের মতো বিহেভ করবে না, বিহেভ লাইক অ্যান অ্যাডাল্ট। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? একজন রেসপন্ড করো, শফিউল রেসপন্ড করো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় স্যার, মানে অনেক যেমন স্ট্যান্ডার্ড মডেল বা কঠিন যে কোর্সগুলো, ওগুলো পড়তে গিয়ে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে না, তারা আমরা স্যার খুব ঘাবড়িয়ে যাই যে এতদিন কিছু পড়ি নাই, এখন হঠাৎ করে এত কঠিন জিনিস। না, এই ঘাবড়ালে চলবে না, এগুলো সোজা জিনিস। এভরিথিং ইজ ডিফিকাল্ট আনটিল ইট বিকামস ইজি, রাইট? কতদিন পরে ইজি হবে? 100 বছর পরে ইজি হবে তুমি যদি কোনো কাজই না করো, 100 বছর তুমি বাঁচবেও না। বাট ইফ ইউ কিপ অন ওয়ার্কিং, এটা ইজি হয়ে যাবে 1 বছরের মাথায়, 6 মাসের মাথায় এটা ইজি হয়ে যাবে। বারবার এই জন্য পড়াশোনাটা কষ্ট আছে। এডুকেশনে লাইক এ বিটার যে খাটনিটা হবে কোনো কিছু শিখতে, সে খাটনিটা খুব বিটার মনে হতে পারে, তিক্ত মনে হতে পারে, কিন্তু ফল যেটা পাবে, দ্য ফ্রুট ইজ সুইট। ফল হচ্ছে সুমিষ্ট, খাটনিটা তিক্ত, কিন্তু এই খাটনির ফল সুমিষ্ট। এটা কে বলেছে বলো দেখি? কারকোট। এডুকেশন ইজ বিটার, the fruits of education is sweet. কে বলেছে? এডুকেশন শিখতে, কোনো কিছু শিখতে তোমাকে যে খাটনি দিতে হবে। অ্যারিস্টটল তো একটা স্কুল চালাতো, একাডেমি, প্ল্যাটো চালাতো, বলেছে এডুকেশনে আমরা এখানে শিখতে আসছো, খাটনি দিতে হবে, খাটনি ছাড়া তুমি এখানে আসে তোমার লাভ নাই, তুমি চলে যাও। খাটনিটা তোমার কাছে বিটার মনে হবে, খাটনি যখন করছো তোমার ভালো লাগছে না, দিনের পর দিন, বছর পর বছর তুমি করেই যাচ্ছ, কিন্তু এক পর্যায়ে যখন ফলটা পাবে, ফলটা হচ্ছে তুমি সবকিছু বুঝতে পারছো, সবকিছু তোমার কাছে সোজা মনে হচ্ছে, সেই ফলটা তখন তোমার কাছে ফলটা খুব মিষ্ট মনে হবে, সুমিষ্ট। ওকে, এটা হচ্ছে অ্যারিস্টটলের। ওকে, এখন আমি তাহলে আবার আসি। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার নন হারমেশন অপারেটর কি ডায়াগোনালাইজেবল করা যায় না? না, ইন জেনারেল করা যাবে না। একটা পার্টিকুলার স্যার কেসে এদের হয়তো একটা অপারেটর ডায়াগোনাল হয়ে গেল, আইগেন ভ্যালু হয়তো পেলে, সেটা ঠিক পেলে, কিন্তু স্যার যে আইগেন ভেক্টর গুলো পাবো সেগুলো তো, যে আইগেন ভেক্টর গুলো পাবো সেগুলো তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেগুলোকে তো অর্থগোনাল করা যায়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারা যে অর্থগোনাল টু ইচ আদার সেটা নাও হতে পারে। অর্থগোনাল তো ডায়াগোনাল হবে না, করে নেওয়া যাবে না, অর্থগোনাল করেও নেওয়া যাবে না। ওকে, তারা মে নট বি অর্থগোনাল। একটা
একটা নন হারমিশন অপারেটর যদি থাকে এবং সেই নন হারমিশন অপারেটর দুটো ভিন্ন আইগেন ভ্যালু যদি নাও, ওই দুটো ভিন্ন আইগেন ভ্যালুর করসপন্ডিং যে দুটো ভিন্ন আইগেন ভেক্টর পাবে, তাদেরকে তুমি অর্থগোনাল করে নিতে পারবে না। তারা নন অর্থগোনাল হলে নন অর্থগোনালি। ওকে, ঠিক আছে স্যার। কারণ তারা তো ভিন্ন আইগেন ভেক্টর, ভিন্ন আইগেন ভ্যালুর আইগেন ভেক্টর, সুতরাং ওদেরকে তুমি অর্থগোনাল করে নিতে পারবে না। কিন্তু অর্থগোনাল করে নেওয়া যায় কোন কোন ক্ষেত্রে, সেটা একটু পরে আমি আসবো। ওকে, তুমি যদি একটা নন হারমিশন অপারেটর তুমি অর্থগোনাল করে নিলা, তুমি ঠিক আছে করে নিলাম, কিন্তু অর্থগোনাল করে নিলে কিন্তু তখন আর আইগেন ভেক্টর থাকবে না। অর্থগোনাল করে নিতে হবে ওই যে স্মিথ প্রসিজার অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু করার পরে দেখলাম যে এই দুটো তার আইগেন ভেক্টর থাকছে না, এটা এই প্রবলেমটা হবে। কিন্তু ওরা দুইটা আইগেন ভেক্টর থাকবে এবং অর্থগোনাল করে নেব, সেটা কোন কেসে করা যাবে একটু পরে আমি আলোচনা করছি। তুমি ঠিকই প্রশ্নটা ঠিকই করেছো, আমি যদি অর্থগোনাল করে নেই তাহলে কি হবে? অর্থগোনাল করে নেওয়া যায়, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যদি আমি তোমাকে দেই, ওই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থেকে দুটো অর্থগোনাল অর্থনর্মাল আইগেন ভেক্টর তুমি পেতে পারো বাই দি অ্যাপ্লিকেশন অফ স্মিথ প্রসিজার। কিন্তু এই ক্ষেত্রে তারা আর আইগেন ভেক্টর থাকবে না, এই একটা প্রবলেম আছে। কটা বাজে এখন? 12:30। এখন আমি অন্য কেসে যাই। ডিজেনারেট আইগেন ভ্যালু যদি হয় তাহলে কি হবে? ডিজেনারেট আইগেন ভ্যালু তো সংজ্ঞা দিয়েছি, রাইট? এই সংজ্ঞাটা আবার এক্সপ্লেন করছি এখানে। The secular equation, equation 8, may have roots, some or all of which are repeated. কিছু ডিস্টিংক্ট থাকতে পারে রুটস, কিন্তু কিছু রুট রিপিটেড থাকতে পারে। সেকুলার ইকুয়েশন কোনটা? ওই যে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, ওইটা একটা যেটা ইকুয়েশন করেছি, যেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন ল্যামডা, ওটাকে বলে সেকুলার ইকুয়েশন, ইকুয়েশন 8। আবার একবার দেখে নাও কোনটা সেকুলার ইকুয়েশন। ইকুয়েশন 8 ওটাকে বলা হয় সেকুলার ইকুয়েশন ফর দি ম্যাট্রিক্স, ওই স্কয়ার ম্যাট্রিক্সের সেকুলার ইকুয়েশন। ওকে, কোথায় গেল? অনেক উপরে দিচ্ছি। এই যে এটা, এই ইকুয়েশনটাকে বলা হয় সেকুলার ইকুয়েশন। একটা ইকুয়েশন, এটা ডিটারমিন করলে লেফট হ্যান্ড সাইডে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইন ল্যামডা, রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু 0। সো দ্যাটস অ্যান ইকুয়েশন, ওটা সলভ করে ল্যামডা আনতে হবে। এখন এমন যদি হয় কিছু কিছু ল্যামডা রিপিটেড, অর্থাৎ সবগুলো ল্যামডাই রিপিট করা আছে, তাহলে যেগুলো রিপিটেড আছে সেগুলোকে বলা হবে ডিজেনারেট রুটস। সেই সমস্ত ল্যামডাকে বলা হবে ডিজেনারেট রুটস। ওকে, ধরা যাক একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরা যাক আমার একটা ভেক্টর স্পেস আছে, সেখানে সেটার ডাইমেনশন 6। আমার তো 6টা আইগেন ভ্যালু পাওয়া দরকার, তাই তো? 6টা, কিন্তু 6টার মধ্যে সবগুলো ডিস্টিংক্ট নয়। ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর সংখ্যা কম হবে 6-এর তুলনায়, কারণ কিছু কিছু আইগেন ভ্যালু হয়তো ডিজেনারেট আছে, কিছু কিছু আইগেন ভ্যালু হয়তো রিপিটেড আছে। সুতরাং যদি আইগেন ভ্যালু ল্যামডা 1 দুইবার রিপিটেড থাকে, তাহলে তো ডিস্টিংক্ট 6টা ডিস্টিংক্ট হবে না। The number of distinct eigenvalues would be less than the number of eigenvalues. 6টা eigenvalue ঠিক আছে, 6টা eigenvalue, কিন্তু তার মধ্যে কিছু কিছু eigenvalue রিপিটেড আছে। ধরো eigenvalue 2 তিনবার আছে, তাহলে এই 2 eigenvalueটা has a degeneracy of 3। এটা আবার পড়ো, as an example, suppose we have a 6-dimensional vector space n equal to 6 with 3 distinct roots. রুটের সংখ্যা
6-এর চাইতে কম, কারণ কিছু কিছু এই ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 মধ্যে কিছু রিপিট আছে, রিপিট করে 6টা হয়েছে, কিন্তু ডিস্টিংক্ট হচ্ছে 3টা। ধরো একটা উদাহরণ দিলাম আর কি। সাপোজ ল্যামডা 1 3বার করে রিপিট করা আছে। সাপোজ ল্যামডা 1 is repeated 3 times, lambda 2 is repeated 2 times, and lambda 3 occurs only once. সব মিলে 6টা হলো না? That's the 6 roots are. 6টা রুট হচ্ছে আসলে এভাবে লিখবো, lambda 1 lambda 1 lambda 1 lambda 2 lambda 2 lambda 3, এভাবে লেখা যাবে। ওকে, অনেকে হয়তো এভাবে নোটেশন অন্যরকম দিবে। এই যে lambda 1, আচ্ছা ঠিক আছে, lambda 1 ধরো 3 রকম, 3বার এসছে, 3বারই লিখতে হবে। lambda 2 2বার এসছে, 3 2 5, আর lambda 3 একবার এসছে। এখানে তাহলে ডিস্টিংক্ট রুট 3টা, lambda 1 lambda 2 lambda 3। lambda 1 3বার এসছে, lambda 1 ডিজেনারেট, lambda 2 রিপিট হয়েছে, 2বার হয়েছে, lambda 2 ডিজেনারেট, lambda 3 রিপিট হয়নি, lambda 3 নন ডিজেনারেট। আমি বলি যে lambda 1 এর অর্ডার অফ ডিজেনারেসি 3, এই আইগেনভ্যালু lambda 1, এই আইগেনভ্যালুর ডিজেনারেসির অর্ডার হচ্ছে 3, কারণ এই আইগেনভ্যালুর 3বার রিপিট হয়েছে। 3বার রিপিট হবে কিভাবে বলো দেখি? এমন যদি হতো ওই যে সেকুলার ইকুয়েশন দেখিয়েছি, ওইটাকে যদি ফ্যাক্টর করে, ওটা তো কি, দ্যাট ইজ এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n। লেফট হ্যান্ড সাইড ইজ এ ভেরি কমপ্লিকেটেড পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n, রাইট হ্যান্ড সাইড 0, ল্যামডা সলভ করছি। এখন যদি কোনোভাবে ল্যামডাটাকে লেফট হ্যান্ড সাইডকে ফ্যাক্টর করে একটা ফ্যাক্টর আমি পেতাম এইরূপ, lambda minus lambda 1 raised to the power 3 গুণ সামথিং এলস, ফ্যাক্টর করে নিলাম। একটা ফ্যাক্টর হচ্ছে lambda minus lambda 1 to the power 3, তাহলে lambda equal to lambda 1 করলে লেফট হ্যান্ড সাইড 0 হবে, এটা রুট। ইটস এ ট্রিপল রুট, এটা সিঙ্গেল রুট না কিন্তু। lambda minus lambda 1 to the power 3 গুণ সামথিং equal to 0, তাহলে lambda 1 is a root, কিন্তু এটা ট্রিপল রুট, 3টা রুট আছে ওই ইকুয়েশন। আমরা বলি যে ওই ইকুয়েশন 3টা রুট আছে, প্রত্যেক রুটের মান হচ্ছে lambda 1। ইটস এ ট্রিপল রুট। x minus 2 squared equal to 0, ধরো x এর রুট কয়টা? ইটস এ ডাবল রুট, কিন্তু দুটো রুটই সমান, 2 2। আর এমন যদি হয় x minus 2 গুণ x minus 3 equal to 0, x এর রুট কয়টা? আবার 2টা, কিন্তু এখন রুটগুলোর ডিস্টিংক্ট, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, কিন্তু x minus 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন। x minus 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা কোয়াড্রেট, দুটো রুট থাকবে। দুটো রুট কি? দুটো রুট 2 এবং 2, এখানে একটা রুট না, রুট 2টা। এই রুটের মান 2 এবং রিপিটেড টুয়াইস। আর x minus 2 গুণ x minus 3 equal to 0, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানেও রুটস 2টা, কিন্তু রুটগুলো ডিস্টিংক্ট, একটা 2 আর একটা 3। ওকে, ধরো তাহলে lambda 1 যদি 3বার রিপিটেড হয়ে থাকে, lambda 1 lambda 1 lambda 1, রাইট? এমন যদি হয়, ওই সেকুলার ইকুয়েশন যেটা ছিল, সেই সেকুলার ইকুয়েশন এইভাবে লেখা হয়েছে, lambda minus lambda 1 কিউবড গুণ lambda minus lambda 2 স্কয়ার গুণ lambda 3 equal to গুণ lambda minus lambda 3 equal to 0। এইভাবে যদি ফ্যাক্টর করে লেখা যেত লেফট হ্যান্ড সাইডকে, 6 ডাইমেনশনাল তো, ইল বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 6। সেই পলিনোমিয়ালকে যদি আমি লিখতে পারতাম এভাবে, lambda minus lambda 1 কিউবড গুণ lambda minus lambda 2 স্কয়ার গুণ lambda minus lambda 3 equal to 0, তাহলে রুট কয়টা? 6টা আসতে হবে। lambda minus lambda 1 কিউব, lambda 1 3বার, lambda 2 2বার, lambda 3 একবার। আমরা বলি তাহলে সব মিলে 6টা রুট, সব মিলে 3টা রুট নয়, সব মিলে 6টা রুট, because it was a polynomial of degree 6. It just so happens the one of the root, lambda 1, is repeated thrice. Other root, lambda 2, is repeated twice, কিন্তু একটা রুট lambda 3 is not repeated at all. তাহলে বলি যে lambda 1 ডিজেনারেট এবং
ল্যামডা 1 এর অর্ডার অফ ডিজেনারেসি হচ্ছে 3, ল্যামডা 2 এর অর্ডার অফ ডিজেনারেসি 2, আর ল্যামডা 3 নন ডিজেনারেট, এটার অর্ডার অফ ডিজেনারেসি 1। এটা আমরা কথার কথা হিসেবে বলি অর্ডার অফ ডিজেনারেসি। অর্ডার অফ ডিজেনারেসিকে জি দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা আই, একটা রুট হচ্ছে ল্যামডা আই, আমার এখানে 3টা, একটা ডিস্টিংক্ট রুট হচ্ছে ল্যামডা আই, আর জি দ্বারা সেই রুটের অর্ডার অফ ডিজেনারেসি কি সেটা বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে জি ল্যামডা 1 কত? আমার এই এক্সাম্পলে জি ল্যামডা 1, এই রুট ল্যামডা 1 এর অর্ডার অফ ডিজেনারেসি কত? জি ল্যামডা 1 হচ্ছে 3, আর রুট ল্যামডা 2 এর অর্ডার অফ ডিজেনারেসি কত? 2, আর তৃতীয় রুট যেটা আছে জি ল্যামডা 3, ওটা তো নন ডিজেনারেট, আর অর্ডার অফ ডিজেনারেসি 1 একই। তাহলে জি ল্যামডা 3 ইকুয়াল টু 1। এখন জি ল্যামডা 1, জি ল্যামডা 2, জি ল্যামডা 3 যদি যোগ দেই তাহলে 6 হয়। ওটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস। তাহলে ল্যামডা 1 যেহেতু রিপিটেড থ্রাইস, ল্যামডা 1 কে 3 বার কাউন্ট করবে, জি ল্যামডা 1 3, ল্যামডা 2 রিপিটেড টুয়াইস, এটাকে 2 বার কাউন্ট করতে হবে, জি ল্যামডা 2 2, ল্যামডা 3 নন রিপিটেড, অকার্স ওয়ান্স, এটা 1, সব মিলে 6। তার মানে 6টা রুট থাকতে হবে। 6 মাস্ট বি ইকুয়াল টু দি ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস। 3টা রুট, ল্যামডা 1 3 বার, 3টা ডিস্টিংক্ট রুট, এটা নোটেশন। এখন আমরা দেখাতে পারবো যে কিন্তু আমি দেখাইনি, আমি জাস্ট রেজাল্টটা দিচ্ছি যে একটা হারমিশন অপারেটর যদি আমি নেই, সেই হারমিশন অপারেটরের যদি আমি একটা বেসিস ধরে, ধরো ইউ বেসিস, যে কোনো একটা বেসিস ধরে সেই হারমিশন অপারেটর যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স করে নেই, সেই স্কয়ার ম্যাট্রিক্সের সেকুলার ইকুয়েশন ব্যবহার করে ধরো ওই রুট পেলাম, 3টা ডিস্টিংক্ট রুট পেলাম, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3। তাহলে ল্যামডা 1 এর জন্য যখন আমি করসপন্ডিং আইগেন ভেক্টর কি হবে সেটা বের করতে যাব, আমি দেখাতে পারবো যে ল্যামডা 1 নিয়ে আমি 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো, ল্যামডা 2 নিয়ে আমি 2টো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো, এবং ল্যামডা 3 নিয়ে একটাই পাবো। এটা আমি দেখাইনি, এটা একটা বিরাট একটা থিওরাম যে একটা হারমিশন অপারেটর হলে if the roots of a Hermitian matrix are non-degenerate, then for every non-degenerate root lambda, which is G-fold degenerate, একটা root যদি নেই lambda, যেটা degeneracy যদি হয় G, একটা Hermitian অপারেটরের রুটস বের করছি, যে কোনো একটা জেনারেল রুট lambda 1, lambda 2, lambda 3 মধ্যে যে কোনো একটা জেনারেল রুট যদি নাও lambda, সেই রুটটা যদি G-fold ডিজেনারেট হয়, তাহলে আমি দেখাতে পারবো যে there are always G সংখ্যক linearly independent eigenvectors corresponding to lambda। আমার উদাহরণে lambda 1 3টা রুট, lambda 1 3টা ডিস্টিংক্ট রুট, lambda 1, lambda 2, lambda 3, lambda 1 repeated thrice। সুতরাং lambda 1 নিয়ে যখন আমি আমার ইকুয়েশন সলভ করব, হোমোজিনিয়াস সেট অফ হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করব, তখন ল্যামডা 1 নিয়ে 3টা ইকুয়েশন পাবো, 3টা সলিউশন পাবো, 3টা সলিউশনের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং ল্যামডা 2 নিয়ে 2টো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো, এবং ল্যামডা 3 নিয়ে একটাই পাবো। এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম ফর এ হারমিশন অপারেটর। এটা আবার পড়ি, দেখো এটা ইম্পর্টেন্ট, সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে কি বলতে যাচ্ছি। নাও ইট মে বি শোন দ্যাট, এটা কঠিন বলে আমি দেখাইনি, এটা লিনিয়ার, যারা ওইটাকে লিনিয়ার অ্যালজেব্রা পড়ে ভালো করে তারা এগুলো শিখে টিকে নেয়, কিন্তু আমরা এটা করছি না, এটা তোমাদের আলাদাভাবে দেখে নিতে হবে। নাও আমি নিজেও প্রমাণটা জানি না। নাও ইট মে বি শোন দ্যাট ফর এ হারমিশন অপারেটর, কতগুলো ভালো করে খেয়াল রাখো, ইফ এ রুট ল্যামডা ইজ G-fold ডিজেনারেট, একটা ডিস্টিংক্ট রুট ল্যামডা যদি G-fold ডিজেনারেট হয়, ওই রুটের রাইট, ওই রুটটা যদি G সংখ্যক অকার করে, G বার অকার করে, G যদি 5 হয়, 5 বার যদি অকার করে, there are always G
linearly independent eigenvectors corresponding to lambda or belonging to lambda. এটা পাবেই পাবে। For a non-Hermitian operator, there may not exist as many linearly independent eigenvectors as the order of degeneracy. একটা non-Hermitian operator নিলে সেটার করসপন্ডিং একটা non-Hermitian ম্যাট্রিক্স গঠন করলে সেই non-Hermitian ম্যাট্রিক্সের সেকুলার ইকুয়েশন সলভ করে একটা রুট পেলে ল্যামডা, সেই রুটের ডিজেনারেসি ধরো 4, তুমি কিন্তু ইউ আর নট গ্যারান্টিড যে তুমি 4টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবে। তুমি পেলে হয়তো 2টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। There may not exist as many linearly independent eigenvectors as the order of degeneracy. এক্সিস্টই করে না এটা। কিন্তু হার্মিশিয়ান অপারেটর হলে ডিজেনারেসির সংখ্যা যত, ডিজেনারেসি অর্ডার যত, ঠিক তত সংখ্যক linearly independent eigenvector পাবে corresponding to that particular root. If a root is 4-fold degenerate, if a root of a Hermitian matrix is 4-fold degenerate, তাহলে ওই রুট ওই আইগেনভ্যালু নিয়ে তুমি 4টা linearly independent eigenvector পাবে, গ্যারান্টিড। কিন্তু একটা নন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা রুট যদি 4-fold degenerate হয়, then it is not guaranteed that the eigenvectors of that non-Hermitian matrix 4টা পাবে, 4টার কম পাবে। There may not exist as many linearly independent eigenvectors as the order of degeneracy. Order of degeneracy যদি 4 হয়, তাহলে 4টা হয়তো linearly independent eigenvector পেলে না, 2টো পেলে, তখন কি হবে? কিন্তু হার্মিশিয়ান অপারেটর হলে যত সংখ্যক অর্ডার ঠিক তত সংখ্যক linearly independent eigenvector পাবে। উপরের উদাহরণে আমি যে উদাহরণটা বলছিলাম সেখানে λ1, λ2, λ3 আর আইগেনভ্যালুজ অফ এ হার্মিশিয়ান অপারেটর। আমার উদাহরণে 3টা, there are 3, যদি হার্মিশিয়ান অপারেটর হয়, there are 3 linearly independent eigenvectors with eigenvalue λ1, 2 linearly independent eigenvectors with eigenvalue λ2, guaranteed পাবোই আমি, কারণ এটা হার্মিশিয়ান, and 1 eigenvector with eigenvalue λ3. কারণ আমার উপরের উদাহরণে λ1 ছিল 3-fold degenerate আর অপারেটর A ছিল হার্মিশিয়ান, তাহলে λ1 নিয়ে যখন আমি আইগেনভেক্টর বের করার চেষ্টা করব, আমি দেখব যে আমি 3টা পাচ্ছি। ভবিষ্যতে কিছু উদাহরণ দেখাবো আমি, এরকম দেখবে তুমি 3টা তুমি পাবেই পাবে, গ্যারান্টি। তারপরে λ2 নিয়ে আইগেনভেক্টর গুলো কি, সেই ইকুয়েশন সলভ করে, হোমোজিনিয়াস সেট অফ ইকুয়েশন সলভ করে λ = λ2 বসিয়ে যখন আমি ভেক্টর গুলো সলভ করার চেষ্টা করতে, অটোমেটিকলি দেখবে যে λ2 নিয়ে 2টো ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাচ্ছে। এটা অটোমেটিকলি দেখবে, অটোমেটিক যদি অপারেটর এটা হার্মিশিয়ান হয়। আর λ3 আমার উদাহরণে যেহেতু এটা নন ডিজেনারেট, এটার অর্ডার হচ্ছে 1, λ3 নিয়ে অপারেটর এর আইগেনভেক্টর একটাই পাবে। ওকে, thus the total number of linearly independent eigenvectors is 6, the same as the dimension of the vector space. তাহলে linearly independent eigenvector সংখ্যা কিন্তু 6ই থাকলো যদি আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়। যদিও lambda 3-fold degenerate, lambda নিয়ে তো আমি 3টা linearly independent eigenvector পেয়েছি, λ2 নিয়ে তো আমি 2টো linearly independent eigenvectors পেয়েছি, আর λ3 নিয়ে পেয়েছি একটা। সব মিলে linearly eigenvector সংখ্যা কত দাঁড়ালো? 3 + 2 + 1 6, 6টাই থাকছে। তাহলে এই 6টাকে আমি আবার বেসিস হিসেবে ব্যবহার করতে পারি। If however, যদি এমন হয় যে λ1, λ2, λ3 are eigenvalues of a non-Hermitian operator with the same order of degeneracy, যদি একটা non-Hermitian operator আমি ধরো নিলাম, সেটার আবার 3টা eigenvalues গুলো পেলাম, λ1, λ2, λ3 distinct, আবার এটা এই উদাহরণের মতোই λ1 3বার রিপিটেড আছে, λ2 2বার রিপিটেড আছে, λ3 একবার রিপিটেড আছে। তারপরে যদি আমি λ1 নিয়ে ওই নন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেনভ্যালু গুলো বের করার, আইগেনভেক্টরস গুলো বের করার চেষ্টা করি, there may not exist
3 linearly independent eigenvectors with eigenvalue λ1. λ1 নিয়ে 3টা eigenvector যে পাবে linearly independent নাও পেতে পারো। λ2 নিয়ে 2টো linearly independent eigenvector যে পাবে সেটা গ্যারান্টিড না, নাও পেতে পারো। আর λ3 নিয়ে একটা পাবে, একটা হলে তো পাবেই ওটা, রাইট? তাহলে কি হলো? In such a situation, এরকম যদি ঘটনা ঘটে, the number of linearly independent eigenvectors of the non-Hermitian operator A is less than the dimension of the vector space. Vector space এর dimension হচ্ছে 6, কিন্তু আমি 6টা linearly independent vector পেলাম না, 6 কম পেলাম। তাহলে এই non-Hermitian matrix A এর অথবা non-Hermitian operator A এর eigenvector দিয়ে আমি আমার এই ভেক্টর স্পেসকে স্প্যান করতে পারলাম না, তাহলে এটা ব্যবহার করা যাবে না। Hence the eigenvectors do not form a basis set for the n-dimensional vector space. ওই যে non-Hermitian matrix এর eigenvector গুলো, they do not form a basis, কারণ তাদের সংখ্যা ওই ডাইমেনশনের চাইতে কম। তাহলে এখন কটা বাজে? 1টা বাজতে চললো। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমি এখানে থামাই আসি, কারণ পরের সেকশন যেটা আছে সেটা একটু জটিল হয়তো মনে হতে পারে, এটা আমার বেশ খানিকটা সময় লাগবে। পরের সেকশনটা হলো ডায়াগোনালাইজেশন অফ এ হারমিশন অপারেটর। একটা হারমিশন অপারেটর আছে, সেটার আমি এখন জেনারেল কেসটা ধরছি, সেটার আইগেন ভ্যালুগুলো ডিজেনারেট হতে পারে, সেই ক্ষেত্রে কিভাবে ডায়াগোনালাইজ করব, প্রসিজারটা কি? নন ডায়াগোনাল হলে তো খুব সোজা, ওটা কি বলে, নন ডিজেনারেট হলে তো খুব সোজা, সেটা আলোচনা করেছি। এবং এখন আমি জেনারেল কেসটা আলোচনা করব। এই হারমিশন অপারেটরের কিছু কিছু আইগেন ভ্যালুগুলো ডিজেনারেট হতে পারে, এই ক্ষেত্রে আমি ডায়াগোনালাইজ কিভাবে করব, এই ক্ষেত্রে আমি ডায়াগোনালাইজ করতে পারবো কি না হারমিশন অপারেটর বেলায় আমি দেখাবো যে করতে পারবো, এবং প্রসিজারটা কি হবে সেই প্রসিজারটা তো আমি তোমাদের দেখাবো পরবর্তী ক্লাসে। আজকে আমি শুরু করব না, আজকে মাত্র 10 মিনিট, এটা শুরু করে কোনো লাভই হবে না, এটা লম্বা। তোমরা করবে কি, পরবর্তী ক্লাসের আগে এই জিনিসটা পড়ে আসবে, একবার বাসায় একবার পড়ে আসবে, বাসায় পড়ে এসে তারপরে এখানে আলোচনা করবে, আলোচনা শুনবে, আলোচনা শুনে আবার বাসায় গিয়ে পড়বে। এখানে ব্যাপারটা অত কঠিন না, কিন্তু নোটেশনাল একটু কমপ্লেক্সিটি হতে পারে, নোটেশনাল কমপ্লেক্সিটি সেটাই হয়তো একটু ঝামেলা করতে পারে। কিন্তু নোটেশনাল কমপ্লেক্সিটি প্রথম দিকে ঝামেলা করলেও দেখে খুব বিদ্যুৎ মনে হবে, নোটেশন দেখে প্রথম দিকে ঝামেলা করলেও ফ্যামিলিয়ার হয়ে গেলে পরবর্তীতে এটা নর্মাল হয়ে যাবে। এখানে ঝামেলা যেটুকু আছে হয়তো নোটেশনাল কমপ্লেক্সিটির জন্য কিছু ঝামেলা হয়, এই নোটেশনাল কমপ্লেক্সিটি সবসময় অ্যাভয়েড করা যায় না। তুমি যদি ভাষা আলোচনা চালাতে চাও তাহলে এই নোটেশনাল কমপ্লেক্সিটি অ্যাভয়েড করতে পারো, কিন্তু তুমি যদি ডিটেইলসে আলোচনা করতে চাও তাহলে সব সময় নোটেশনাল কমপ্লেক্সিটি অ্যাভয়েড করা যাবে না, তোমাকে নোটেশনাল কমপ্লেক্সিটি মেনে নিতে হবে, ওই কমপ্লেক্স নোটেশনে তোমাকে অভ্যস্ত হতে হবে। প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করার পরে এটা একসময় সোজা হয়ে যাবে। ফলে এটা আপাতত কঠিন মনে হতে পারে অনেকের কাছে, কঠিন না, এটা তোমাদের এই চেষ্টাটা করতে হবে। তোমরা এই সেকশনটা ডায়াগোনালাইজেশন অফ এ হারমিশন অপারেটর আর বলছি যে হারমিশন এইচ, এরা সব বড় হাতের এইচ করতে হবে। ওই সময় আমারই ধারণা ছিল যে বড় হাতের এইচ করতে হবে না, এই জন্য আমি ভুল করেছি। এগুলো যত জায়গায় হারমিশন লিখেছি সব জায়গায় বড় হাতের এইচ করে দিতে হবে। ওকে, আমি এটা টাইপ করার সময়, এটা হ্যান্ড রিটেন, এটা টাইপ করার সময় কারেক্ট করে দেবো। এখন এত জায়গায় ভুল হয়েছে যে হাতে টাইপ করার, হাতের লেখাগুলো কারেক্ট করার কোনো প্রয়োজন নেই, পারবো না। তোমরা করবে কি, এই সেকশনটা জেনারেল ডায়াগোনালাইজেশন অফ এ হারমিশন অপারেটর ইন দ্য জেনারেল কেস, এই সেকশনটা পড়ে আসবে। নেক্সট ধরো এখান থেকে শুরু করে পরবর্তী 10 পাতা বাসায় পড়ে আসবে, নিজে নিজে পড়েই বুঝতে পারো কিনা দেখো, তারপরে আমি আলোচনা করব ক্লাসে, তারপরে আবার তোমরা পড়বে, আবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারো, তারপরে এক সময় এটা হবে।
আমি যেখানে আমার এখানে আলোচনাটা হয়তো একটা ভিন্ন রকম, বইতে একরকম আলোচনা আছে, আমি এখানে একটু ভিন্নভাবে করেছি হয়তো, একই আলোচনা। তারপরে বই পড়বে, বই পড়ে দেখো বই থেকে বোঝা যায় কিনা, এক পর্যায়ে সব ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। এটা বুঝতে পারলে সব বোঝা হয়ে যাবে, এটা ভবিষ্যতে লাগবে তোমার। আর এখানে অনেক কিছু টার্মস, টার্মিনোলজিস যেগুলো আসবে, নতুন করে আসবে, যেমন ডাইরেক্ট সাম, দুটো ভেক্টর স্পেসের ডাইরেক্ট সাম করে একটা বড় ভেক্টর স্পেস গঠন করা, এগুলো কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ডস আসবে। এই সমস্ত টেকনিক্যাল ওয়ার্ডস গুলো তোমাদের জানতে হবে। ওকে, ফলে এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যাবে নেক্সট আলোচনা করতে, ডায়াগোনালাইজেশন অফ এ হারমিশন অপারেটর ইন দ্য জেনারেল কেস। ওকে, তাহলে পরবর্তী ক্লাসটা কবে নেব? শনিবার দিন করা যাবে কি 11:30টায়? জি স্যার। গত সপ্তাহের মতো? জি স্যার। তাহলে আমি সেটা ইয়ে করে তোমাদের লিঙ্কসটা পাঠিয়ে দেবো, শফিউলকে পাঠাবো, শফিউল তোমাদের জানিয়ে দিবে। ওকে, আমি পরবর্তী ক্লাসটা শিডিউল করব শনিবার 11:30টায়। শনিবার কিন্তু এসে গেছে, শনিবার খুব দূরে না, আজকে বুধবার, না বেশ দূরে আছে, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, 2 দিন পরে। শনিবার আস্তে আস্তে 3 দিন হবে। এখন থেকে শুরু করে আগামীকাল এই সময় 1 দিন, শুক্রবারের এই সময় 1 দিন, আর শনিবারের প্রায় এই সময় আরো 1 দিন, আরো 3 দিন পরে, প্রায় 3 দিন পরে, 3 দিনের চাইতে 1.5 ঘন্টা কম। তাহলে নেক্সট ক্লাস হবে শনিবার, আগামী শনিবার 11:30টায়। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব আগামী ক্লাসের আগে অবশ্যই এটা পড়ে আসবে। ওকে, আর তাহলে শফিউল, আমি তোমাকে হয়তো এই ইয়েটা পাঠাবো না, ভিডিও লিঙ্কটা আর পাঠাবো না। জি স্যার। ভিডিওটা যদি আমার তুমি তা শেয়ার করে ফেলতে পারবে, তাই তো তোমাদের সঙ্গে? তাহলে আমার কম্পিউটার এখন পর্যন্ত যে 3টা ক্লাস হয়েছে, কটা ক্লাস হলো? এটা 4th ক্লাস না আজকে? জি স্যার, আজকে 4th ক্লাস। এখন যে সমস্ত ভিডিও লিঙ্কস আমি পাঠিয়েছি সেগুলো আমার যে ড্রাইভ আছে, আমার ড্রাইভের সঙ্গে তোমরা লিঙ্ক করে ফেলো, ওই লিঙ্কে চাপ দিলেই তখন আমার ড্রাইভ থেকেই তোমরা পড়ো। এখন আর আমার ড্রাইভ থেকে না, তোমার শফিউল যদি শেয়ার করে, শফিউলের ড্রাইভ থেকে তোমরা শেয়ার করে নেবে, এই তো? জি স্যার। ওকে, তাহলে কিন্তু অবশ্য আমার কম্পিউটারে কিন্তু রেকর্ড করে নিয়েছি আমি। জি স্যার। তোমাদের শেয়ার করতে লিঙ্কটা পাঠাতে পারি, কিন্তু আমি পাঠাবো না। তাহলে আমি এখন এখানে এই পিডিএফ ফাইলটা শেয়ার বন্ধ করে দিলাম, আর স্টপ রেকর্ডিংও বন্ধ করে দিলাম।